নমস্কার বন্ধুরা, আজকের গল্পের সূত্রপাত মুম্বাই শহরে। আর এই হলো বিমল। মুম্বাই শহরের মতো এত বড় শহরে বিমল এক হোটেলে রান্নার কাজ করত। কিন্তু একদিন হঠাৎ বিমলের ডেঙ্গু হয় এবং তার হোটেলের লোকজনরা তাকে হসপিটালে নিয়ে আসে। বেশ কিছুদিন হসপিটালে কাটানোর পর ম্যানেজার একদিন হসপিটালে বিমলের সাথে দেখা করতে আসে। देखो भाई विमल, तुम्हें একটা কথা বলার ছিল। হ্যাঁ স্যার, বলুন। देखो भाई, तुम्हें এরকম बार-बार করে डेंगू হচ্ছে। अगर तुम्हारा हाल ऐसा ही चलता रहा तो बहुत जल्दी तुम मर जाओगे। इसलिए होटल ने डिसाइड किया है कि तुम्हें अपने गांव वापस চলে যেতে হবে। কিন্তু স্যার, কাজ ছাড়া যে আমার বউ বাচ্চা, আমি সব না খেয়ে মারা যাব। वो सब আমি জানি না, উপর থেকে অর্ডার আছে তোমাকে যেতেই হবে। এই বলে হোটেলের ম্যানেজার বিমলকে তার কাজ থেকে বরখাস্ত করে দেয়। বেচারা বিমল মুম্বাই শহরে আর কোনো কাজ না পাওয়ায় পোটলাপুটলি নিয়ে নিজের গ্রামে ফিরে আসে। আরে বাবা, তুমি বাড়ি চলে এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো দেখি? না রে বাবা, তেমন কিছু আনতে পারিনি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি জানি তুমি আমার জন্য কিছু এনেছো। না রে পাগল ছেলে, আমি সত্যিই কিছু আনতে পারিনি। এখন চল, বাড়ি চল। তোর মা বাড়িতে আছে? এই বলে বাবা ও ছেলে দুজনে মিলেই বাড়ি চলে আসে এবং খাটের উপর উঠে বসে। কি গো, তুমি হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বাড়ি চলে এলে যে? আর বলো না গো, এই হতভাগা কপাল। কেন গো, কি হয়েছে? জানো, শহরে আমার প্রায়ই ডেঙ্গু রোগ হতো, আর এই নিয়ে হোটেলে আমাকে নিয়ে সমালোচনাও হতো। কিন্তু এইবার যখন আমার ডেঙ্গু রোগ হয়, তখন হোটেলের ম্যানেজার আমাকে তাদের হোটেল থেকে বের করে দেয়। তোরা অত মন খারাপ করিস কেন বলতো? কিছু হবে না, ওপরওয়ালা কিছু না কিছু একটা করবেন। এরপর সকলেই আজকের মতো ঘুমিয়ে পড়ে। বিমল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার দাদা ও বৌদি এসে হাজির। কিরে বিমল, কি হলো? হুট করে বাড়ি চলে এলি যে? হোটেল থেকে কি তাড়িয়ে দিল? তাড়াবে না তো কি করবে? এমন অপয়া লোককে যে কেউই তাড়িয়ে দেবে। দিদি, মুখ সামলে কথা বলো, উনি আমার স্বামী। তা তোমার দিদি ভুল কি বলেছে? তোমার স্বামী যে অপায়া, জন্ম হতেই আমার বাবাকে খেয়েছে, আর যেখানেই যায় কিছু না কিছু অমঙ্গল করেই আসে। এই বলে হারানো তার স্ত্রী খুবই খারাপভাবে বিমলকে অপমান করে এবং বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে বিকেল হতে না হতেই বিমল, তার স্ত্রী ও ছেলে তাদের বাড়ির পাশের হাটে এসে পৌঁছায়। ওমা, ওই দেখো, জেঠু ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। এই বলে ছোট্ট ছেলেটি দৌড়ে তার জেঠুর দোকানে এসে হাজির হয়। ও জেঠু, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, আমাকে দাও না দুটো ফুচকা। ওরে পুচকে ছোড়া, পয়সা না দিয়েই ফুচকা খেতে চলে এসেছিস? কই কই তোর কাছে পয়সা? কিন্তু জেঠিমা, আমার কাছে তো পয়সা নেই। তাহলে ফুচকা হবে না, যা যা এখান থেকে। মেলা ফ্যাচ করিস না তো, যা। শিবুর জেঠি ও জেঠিমা শিবুকে একটা ফুচকাও না দিয়ে তাড়িয়ে দেয়। আর এই পুরো বিষয়টা শিবুর বাবা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিরে, তুই খেতে পাস না নাকি? আজ তুই বাড়ি চল। আহা, তুমি শিবুকে কেন বকছো বলো তো? ও তো ছোট। তুমি তো দেখলে ওর জেঠিমা ওকে কেমন ভাবে তাড়িয়ে দিল। তা ওরা যেমন মানুষ তেমন ব্যবহার করেছে। ওদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো আমাদের হবে না। চলো বাজারে কেনাকাটা করে বাড়ি যাই। এরপর তারা বাজারের কেনাকাটা সেরে বাড়ি ফিরে আসে। আজ কি অপমানটাই না করলো বদ্দি। ছি, কেন গো বৌমা, কি হয়েছে? আর বলবেন না মা, আজ যা হলো, শিবু ফুচকা খেতে চেয়েছিল ওর জেঠু জেঠিমার কাছ থেকে, আর ওর জেঠু জেঠিমা ওকে দুধ করে তাড়িয়ে দিল জানেন? কি বলছো গো? দাদু ভাইকে ফুচকা না দিয়েই তাড়িয়ে দিয়েছে? কই গো শোনো, তোমার দাদা বৌদির করা এমন অপমান আমি সহ্য করতে পারছি না, তাই তুমি এবার একটা কিছু করো। তুমিই বলো, এবার আমি কি করি? বলছি
তুমি তো শহরে রান্নার কাজ করতে, আর বিভিন্ন ধরনের রান্নাও তো করতে জানো, তাই কিছু একটা করে তুমি একটা ব্যবসা শুরু করো। এই কথা শুনে বিমলের মুখে হাসি ফুটে ওঠে। আরে বাহ মালতী, তুমি তো বেশ ভালো বুদ্ধি দিয়েছ। না, এবার আমি একটা মোমোর দোকান দেব। মোমোটা আবার কি জিনিস রে বাবা? মোমো হলো এমন স্পেশাল খাবার যা শহরে রমরমিয়ে চলে, আর আমি ওই মোমো বানাতেও পারি। তাই ভাবছি মোমো দিয়ে আমার ব্যবসা শুরু করব। কি বলো গিন্নি? হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। আর দেরি করো না, কাল থেকেই তুমি তোমার মোমোর ব্যবসা শুরু করে দিও। পরের দিন সকালবেলা বিমল মোমো বিক্রি করার জন্য একটা ঠেলা গাড়ি এবং মোমোর সমস্ত সরঞ্জাম তৈরি করে ফেলে। কই গো, তাড়াতাড়ি এসো, না হলে যে সন্ধে হয়ে যাবে আর তোমার হাটও উঠে যাবে। এই তো গো, রেডি হয়ে গেছি, চলো এবার চলো। এরপর দুই স্বামী ও স্ত্রী মিলে নিজেদের মোমোর গাড়িটা নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা বাজারে এসে পৌঁছালো এবং বাজারে এসে তারা দেখলো তার দাদা ও বৌদি নিজেদের ফুচকার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই শোনো, ওটা তো তোমার ভাই আর ভাইয়ের বউ না? হ্যাঁ গো, তাই তো। কিন্তু ওই বেটা কিসের ব্যবসা খুলেছে? আরে গর্ধব লোক, আমি যদি জানতাম তাহলে কি আর তোমায় জিজ্ঞাসা করতাম? আর ঠিক এমন সময় বিমল ও তার স্ত্রী চিৎকার করে বলতে থাকে, কোথায় গেলে গ্রামবাসীগণ? চলে এসো আমার দোকানে আর খেয়ে যাও মোমো। হ্যাঁ, চলে এসো আমাদের দোকানে আর খেয়ে যাও একদম নতুন খাবার, মাত্র 50 টাকায়। মোমো খেয়ে যাও, মোমো মাত্র 50 টাকায়। বিমল ও তার স্ত্রীর মুখে এমন খাবারের কথা শুনে বাজারের লোকজনরা তার দোকানের সামনে এসে হাজির হয়। কিরে বিমল, এ আবার কি খাবার এনেছিস? আরে পচাদা, একবার খেয়েই দেখো না, এটা মুম্বাই শহরের স্পেশাল খাবার। তাই নাকি? দে তাহলে দেখি, 1 প্লেট তোর এই মোমো, দেখি কেমন খেতে। এই তো দাদা, দিচ্ছি। এরপর বিমলের স্ত্রী 1 প্লেট মোমো সেই খদ্দেরটিকে দেয়। আরে বাহ, এ তো খুব ভালো খেতে রে বিমল। তুই আমাকে আরো 2 প্লেট প্যাক করে দে, আমি বাড়ি নিয়ে যাই। কি বলিস রে পসা, ভালোই খাইতে। তাহলে দে ভাই বিমল, আমারও 1 প্লেট মোমো দে দেখি। এই তো পরান্দা, দিচ্ছি। এই করতে করতে কয়েক ঘন্টার মধ্যেই বিমলের সমস্ত মোমো বিক্রি হয়ে যায় এবং তারা বাড়ি ফিরে আসে। এই দেখো মা, আজ আমাদের মোমো বিক্রি করে কত টাকা লাভ করেছি। কি বলছিস রে বাবা, প্রথম দিনেই এত টাকা লাভ করেছিস? কিন্তু বাবা, আমার মোমো কোথায়? বাবা, আজ তো প্রথম দিন ছিল, তাই সব মোমো বিক্রি হয়ে গেছে। আমরা কাল অবশ্যই তোর জন্য মনে করে মোমো নিয়ে আসবো। আজ না হয় ভাত খেয়েই ঘুমিয়ে পড়। এরপর তারা ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে তারা আবার সমস্ত মোমোর সরঞ্জাম তৈরি করে ফেলে ও বিকেল হতে না হতেই তারা গাড়ি নিয়ে বাজারে চলে আসে। কোথায় গেলেন আমার গ্রামবাসীগণ? আর দেরি না করে চলে এসো আমার দোকানে আর খেয়ে যাও গরম গরম মোমো, মাত্র 40 টাকায়। কিরে বিমল, কাল তোর মোমো এত লাভ হলো, তুই তোর মোমোর দাম বাড়াবি কোথায়? না তুই দেখছি তোর মোমোর দাম 10 টাকা কমিয়ে দিলি? হ্যাঁ পচাদা, দাম কমিয়ে দিলাম, কারণ এই গ্রামে অনেক গরিব মানুষ আছে যারা এত দাম দিয়ে এই মোমো খেতে পারবে না। তাই এবার থেকে 1 প্লেট মোমোর দাম 40 টাকা নেব। এই করতে করতে আজও কয়েক ঘন্টার মধ্যে তাদের সমস্ত মোমো বিক্রি হয়ে যায় এবং তারা তাদের গাড়ি নিয়ে বাড়ি চলে আসে। আর অন্যদিকে তার দাদা ও বৌদি নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ও গিন্নি, এ আমি কি দেখছি গো? ওরা কি এমন ব্যবসা করছে যে ওদের এত তাড়াতাড়ি সব মাল বিক্রি হয়ে যাচ্ছে? তাই তো গো, ওদের ওই মোমো ব্যবসার জন্য দেখি আজও আমাদের একটাও ফুচকা বিক্রি হবে না। শোনো গিন্নি, এমন চলতে থাকলে যে কেউ আর আমাদের দোকানে ফুচকা খেতে আসবে না গো। তাই শোনো, কাল তুমি ওদের বাড়িতে যাবে আর ওরা ওদের মোমোতে কি মশলা দেয় সেটা নিয়ে আসবে। কাল থেকে আমিও মোমো বিক্রি করব। ঠিক আছে, ঠিক আছে।
তারপর তারা আজকের মতো বাড়ি চলে আসে এবং রাত্রিবেলা হারানের স্ত্রী গুটি গুটি পায়ে এসে পৌঁছায় বিমলের বাড়িতে এবং জানলা দিয়ে শুনতে থাকে তাদের কথাবার্তা। জানেন মা, আজও আমাদের সমস্ত মোমো বিক্রি হয়ে গেছে, আমাদের অনেক টাকা লাভও হয়েছে। তা বাবা বিমল, তুই এত সুস্বাদু মোমো বানাস কি করে যে তোর সব মোমো কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায়? সবই তো এই মশলার কামাল। এই মশলা শহরের এক বড় রাঁধুনির কাছ থেকে আমি শিখে এসেছি, তাই তো আমার মোমোয় এত স্বাদ। ও তাহলে এই সব, তাহলে এই মশলারই কামাল না? দাঁড়া তাহলে, এবার তোদের মজা দেখাচ্ছি। তারপর তারা রাতে ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়তেই হারানের স্ত্রী গুটি গুটি পায়ে তাদের বাড়িতে ঢুকে সেই মশলা নিয়ে একটা অন্য মশলা তার জায়গায় রেখে নিজের বাড়ি চলে আসে। পরের দিন সকালবেলা বিমল ও তার স্ত্রী তাদের মোমো তৈরি করে ফেলে এবং তাদের মোমোর জলে সেই তার বৌদির দেওয়া নকল মশলাটি দিয়ে দেয় এবং বাজারে এসে হাজির হয়। এবং তারা বাজারে এসে দেখে আজ তাদের দাদা বৌদি ফুচকার পাশাপাশি মোমো বিক্রি করতেও শুরু করে দিয়েছে। কি গো, তোমার দাদা বৌদিও যে আমাদের দেখে দেখি মোমোর ব্যবসা শুরু করে দিয়েছে। তাই তো গো, ছাড়ো, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা কি ব্যবসা করবে। তারপর তারা দুজনে খদ্দের ডাকতে শুরু করে এবং খদ্দেররা তাদের দোকানে আসে। বিমলদা, 1 প্লেট মোমো দাও। এই তো দিচ্ছি। যেই না 2-1টা মোমো খদ্দেররা মুখে দেয়, অমনি তারা বমি করতে শুরু করে। এ কি বাজে খেতে হয়েছে আজকের মোমো, পুরো টাকাটাই জলে গেল। কি বলিস রে, মোমো বাজে খাইতে? কই দে দেখি আমার 1 প্লেট মোমো। অন্য খদ্দেরটাও মোমো খেয়ে একই প্রতিক্রিয়া দেখায়। কি বাজে খাইতে রে তোর মোমোটা। বিমল, তোর মোমোর স্বাদ কই? আগের মতো আর নাই রে। আজ তোর মোমো খাইয়ে আমার টাকাটা পুরো ডুবলো। আর ঠিক এমন সময় পাশের দোকান থেকে বিমলের দাদা বৌদি চিৎকার করে খদ্দের ডাকতে শুরু করে। কোথায় গেলে আমার গ্রামবাসীগণ? চলে আসুন, চলে আসুন আমাদের দোকানে আর খেয়ে যান সুস্বাদু মোমো, মাত্র 40 টাকায়। এমন কথা শুনে তক্ষুনি বিমলের দোকান থেকে সমস্ত খদ্দেররা তার দাদা বৌদির দোকানে এসে হাজির হয়। তোমার ভাইয়ের দোকানে এমন বাজে মোমো খেয়ে আমার মুখ খারাপ হয়ে গেছে। হারান্দা, তোমার মোমো আবার এত বাজে খেতে হবে না তো? আরে না না, এই নাও 1 প্লেট মোমো, আর খেয়ে বলো কেমন হয়েছে। মোমো খেয়ে খদ্দেরটা খুবই মজা পায়। আরে হারান্দা, তোমার মোমো তো দারুণ স্বাদ। কি বলিস রে ভোলা, দারুণ স্বাদ? তাহলে দে দেখি আমারও 2 প্লেট মোমো দে। এরপর তার দাদা ও বৌদির সমস্ত মোমো ও ফুচকা বিক্রি হয়ে যায় এবং তারা বাড়ি চলে আসে। কি গো গিন্নি, আজ কেমন দিলাম বলো? তাই তো গো, আজ তো আমাদের অনেক টাকা লাভ হয়েছে। তাই তো বলছি গো, তুমি আর দেরি করো না, এক্ষুনি যাও বিমলের বাড়িতে আর সেই সুস্বাদু মশলাটা নিয়ে এসো। মশলা নিয়ে আসার ব্যাপারে তুমি যেন চিন্তা করো না, এই আমি যাব আর নিয়ে চলে আসব। কথাবার্তা শেষ করে হারানের স্ত্রী গুটি গুটি পায়ে আজও চলে আসে বিমলের বাড়িতে এবং তাদের বাড়ির জানলার কাছে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে থাকে। জানেন মা, আজ আমাদের দোকানে 1 প্লেট মোমো বিক্রি হয়নি। সবাই বলছিল কি বাজে খেতে হয়েছে আমাদের মোমো। কেন রে বাবা, তোর মোমোই তো দারুণ স্বাদ ছিল, তাহলে আবার কি হলো? আর বলো না মা, আমি তো আমার মোমোর মশলা যথাযথই বানাই, তাহলে কেন সবাই আজ আমার মোমোকে বাজে বলছিল? দেখ বাবা, ব্যবসায় 2-1 দিন এমন হবেই। তুই আজকে তোর মোমো মশলাটা ভালো করে বানিয়ে রাখ, কেমন? হ্যাঁ মা, আজ আমি আমার মোমোর মশলা খুব ভালোভাবে বানিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তোরা বানা, আরো ভালো করে মশলা বানা, তারপর দেখ আমার কামাল। আর ঠিক রাত্রেবেলা যখন বিমল তার মোমোর মশলা বানিয়ে ঘুমিয়ে পড়ে, তারপর হারানের স্ত্রী গুটি গুটি পায়ে তাদের ঘরে ঢুকে সেই মোমোর মশলা চুরি করে নিয়ে চলে যায়।
পরের দিন সন্ধ্যায় দুজনেই নিজেদের দোকান নিয়ে বাজারে এসে হাজির হয়। কই গো, আজও কেন একটাও খরিদ্দার আমাদের দোকানে আসছে না? হে ওপরওয়ালা, এমনটা কি এই গরিব হতভাগার সাথেই করতে হয়? আর অন্যদিকে বিমলের দাদা বৌদির দোকানে ঝাঁকে ঝাঁকে লোকজনের ভিড় হয়, আর কয়েক মিনিটের মধ্যেই তাদের সমস্ত মাল বিক্রি হয়ে যায় ও তারা বাড়ি চলে আসে। আর এদিকে সারা বিকেল বিমল ও তার স্ত্রী বাজারে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের একটা মোমো বিক্রি হয় না। না, আজ মনে হচ্ছে আর একটাও মোমো বিক্রি হবে না। তাই চলো, বাড়ি চলো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আজ মনে হচ্ছে আমাদের বাড়ি চলে যাওয়াটাই ঠিক হবে। তারপর তারা তাদের ঠেলাগাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। এমন সময় এক সাধু বাবা সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তাদেরকে দেখে বলল, এই যে বাবা, মা, তোমরা কি আমায় কিছু খেতে দিতে পারবে? আমার যে বড্ড খিদে পেয়েছে। কিন্তু বাবা, আমাদের কাছে খাবার বলতে এই মোমো আছে, যা আমাদের একটাও বিক্রি হয়নি। লোকেরা বলছে এই মোমোর নাকি কোনো স্বাদই নেই। তাই আপনি কি এই মোমো খাবেন? আরে বাবা, স্বাদ নেই তো কি হয়েছে? আমার পেট তো ভরবে। দাও, আমাকে এই মোমোই দাও। এই তো বাবা, দিচ্ছি। এই বলে মালতী এক প্লেট মোমো সাধু বাবাকে দেয় এবং সাধু বাবা খুব তৃপ্তি করে সেই মোমো খায়। তোমাদের মোমো খেয়ে আমি খুব তৃপ্তি পেলাম বাবা। আর আমি এটাও বুঝতে পারলাম যে তোমাদের মোমোতে কেন এমন স্বাদ। এই নাও, এই মশলাটা তোমরা রাখো। তারপর সাধু বাবা বিমলের কানে কানে কিছু একটা কথা বলে। এই বলে সাধু বাবা চলে যায়। তারপর দুই স্বামী ও স্ত্রী নিজের বাড়ি চলে আসে ও সেই মশলা রেখে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে হারানের স্ত্রী লুকিয়ে লুকিয়ে এসে সেই মশলা চুরি করে নিয়ে চলে যায়। পরের দিন যথারীতি তারা তাদের মোমো বানিয়ে বাজারে এসে হাজির হয় এবং দেখে তাদের দাদা বৌদিও বাজারে এসে হাজির হয়েছে। কোথায় গেলে আমার গ্রামবাসীগণ? আর দেরি না করে চলে এসো এক্ষুনি আর খেয়ে যাও সুস্বাদু মোমো, মাত্র 40 টাকায়। কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হয় হারানের দোকানে। হারান্দা, এক প্লেট মোমো দেন দেখি। এই তো পচাদা, এই নাও এই নাও। যেই না গ্রামবাসীগণ হারানের মোমো খায়, হঠাৎ তাদের পেটে গুড়গুড় শব্দ হয় এবং তারা পাত দিতে শুরু করে। আরে হারান্দা, এ কি মোমো দিলে গো? আমার পেটটা কি ব্যথা করছে। এই বেটা হারান কি মশলা মিশাইছে রে ওর মোমোতে? বেটা গ্রামবাসীদের পেট খারাপ করার ধান্দায় ব্যবসা শুরু করছে। মার বেটারে ধইরে। যেই না গ্রামবাসীরা রেগে মেগে হারানকে মারতে যাবে, অমনি বিমল ও তার স্ত্রী এসে হাজির হয়। থামো থামো গ্রামবাসীগণ। দাদা বৌদি, তোমরা আমার মোমোর মশলা চুরি করে ব্যবসায় মোটা টাকা লাভ করেছো। আমার মোমোর মশলা রোজ চুরি হয়ে যায় বলে তাই মোমোর মশলায় আমি ওষুধ মিলিয়েছিলাম, যার জন্য আজ সব পর্দা ফাঁস হয়েছে। গ্রামবাসীরা, তোমরা ওদের ছেড়ে দাও, ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল হয়। ভাই বিমল, আমি লোভে পড়ে এমন কাজ করেছি, আর তুই আমাকে আজ মার খাওয়ার হাত থেকে বাঁচালি। আমাকে তুই ক্ষমা কর ভাই। আমি তোকে কথা দিলাম আর কোনোদিনও এমন জঘন্য কাজ আমি করব না। এরপর বিমল হারানকে ক্ষমা করে দেয় ও তারপর থেকে হারান নিজের ফুচকার ব্যবসা ও বিমল নিজের মোমোর ব্যবসা করতে থাকে। গোপালনগর নামের এক গ্রামে বিমল তার স্ত্রী শিখার সাথে সুখে শান্তিতে বাস করত। বিমল তার জমিতে চাষের কাজ করেই সংসার চালাতো। বুঝলে শিখা, আজ ধান বোনার জন্য জমিটা একটু কোপাতে হবে। আমি যাই, বেলা হলে তুমি আমার খাবারটা নিয়ে মাঠে এসো। ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসবো। বিমল তার জমিতে গিয়ে কাজ করতে থাকে। ঠিক তখনই তার জমির পাশ দিয়ে সেই গ্রামের জমিদার মাধব চাটুর্যে ও নায়েব হারান সামন্ত হেঁটে যেতে থাকে। বিমলকে দেখে হারান জমিদার মশাইকে বলে, জমিদার বাবু, ওই যে ও হলো বিমল। এই গ্রামের সব থেকে উর্বর জমি ওরই, আর সেই কারণেই ওর জমিতে খুব ভালো ফসল হয়। তাই আমি ভাবছিলাম এইবার যদি ওকেই ধানের বায়নাটা দেওয়া হয় তবে কেমন হয়। ঠিক আছে, তাহলে যাও, ওকে গিয়ে 10 কুইন্টাল ধানের কথা বলে দাও।
আমি বাড়ির দিকে রওনা দিলাম, তুমি ওকে বলে বাড়িতে এসো। আচ্ছা জমিদার বাবু। এরপর জমিদার বাবু ওখান থেকে চলে যায়। আর হারান বিমলকে ডাক দেয়। ও ভাই বিমল, একবার এদিকে এসো তো। আজ্ঞে নায়েব মশাই, বলুন। শোনো ভাই বিমল, জমিদার বাবু বলছিলেন যে উনি তোমার কাছ থেকে 10 কুইন্টাল ধান নেবেন, আর সেই ধানের দাম তুমি বাজার থেকে একটু বেশিই পাবে। তা বলো, তুমি কি রাজি আছো? নিশ্চয়ই নায়েব মশাই, জমিদার বাবু আমার মতো গরিব চাষির কাছ থেকে ধান কিনবে, এ তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ধান পাকার পর জমিদার বাবুর বাড়িতে খবর পাঠিয়ে দিও। জমিদার বাবু তোমার ধান কাটার জন্য 2 লোক পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, কাল সকালে একবার জমিদার বাবুর সাথে দেখা করো। উনি তোমার 10 কুইন্টাল ধানের দাম অগ্রিম দিয়ে দেবেন বলেছেন। ঠিক আছে, তাহলে আমি এখন চলি, বুঝলে? অনেক ধন্যবাদ নায়েব মশাই আপনাকে। এই বলে নায়েব মশাই ওখান থেকে চলে যায়। আর বিমল আবার তার জমিতে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর বিমলের স্ত্রী শিখা তার জন্য খাবার নিয়ে আসে। এই যে শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, আসছি। জানো শিখা, আজ নায়েব মশাই এসেছিলেন আমাদের জমিতে। নায়েব মশাই এসেছিলেন? কিন্তু কেন, কি বললেন তিনি? নায়েব মশাই বললেন যে জমিদার বাবু বলছিলেন যে উনি তোমার কাছ থেকে 10 কুইন্টাল ধান নেবেন। বাহ, এ তো খুব খুশির খবর তাহলে। হ্যাঁ গো। এভাবেই কেটে যায় 6 মাস। বিমলের জমির ধান পেকে কাটার উপযুক্ত হয়ে ওঠে। বুঝলে শিখা, ধান কাটার সময় হয়ে গেছে। আজ একবার জমিদার বাবুর কাছে যাব। জমিদার বাবুর বাড়ি কেন যাবে গো? জমিদার বাবু বলেছিলেন ধান কাটার সময় লোক পাঠাবেন আমাকে সাহায্য করার জন্য। তাই ওনাকে বলতে যাচ্ছি যে কাল ধান কাটতে হবে। এই বলে বিমল রওনা দিল জমিদারের বাড়ির দিকে। জমিদার বাবু, আমার ধান কাটার সময় হয়ে গেছে। আপনি বলেছিলেন যে ধান কাটার সময় 2 লোক পাঠাবেন, তাই এলাম। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার জমিতে 2 লোক পাঠিয়ে দেব। ওরা তোমার ধান কেটে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আর 2 দিন পর তোমার বাড়িতে গাড়ি পাঠিয়ে দেব ধান আনার জন্য। আচ্ছা জমিদার বাবু, তবে আমি এখন আসি। পরের দিন সকালে বিমল জমিতে গিয়ে দেখে জমিদার বাবু 2 লোক পাঠিয়েছেন। তারপর তারা সবাই মিলে ধান কাটতে শুরু করে। ধান কাটা হয়ে গেলে তারা সব ধান বস্তায় ভরে বিমলের বাড়ির দিকে নিয়ে যায়। আরে, এত তাড়াতাড়ি সব ধান কাটা হয়ে গেল? হ্যাঁ, আজকের মতো সব কাজ শেষ হয়ে গেল। এবার জমিদার বাবু কাল সকালে গাড়ি পাঠাবেন আর এই সব বস্তা নিয়ে যাবেন। আমি বরং এই সব বস্তাগুলো রান্নাঘরে রেখে দিই। হ্যাঁ, তাই করো। এরপর বিমল সব বস্তাগুলো ঘরের ভেতর নিয়ে যায়। সেদিন রাতে বিমলের বাড়ির আশপাশ দিয়ে 2 চোর ঘোরাঘুরি করতে থাকে। শোনো, আমরা যদি খালি হাতে যাই, সর্দার কিন্তু আমাদের ছাড়বে না। এরপর তারা 2 মিলে সমস্ত ধানের বস্তা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে বিমলের স্ত্রী শিখা বিমলকে ডেকে বলে, কি গো, কি গো শুনছো? তাড়াতাড়ি ওঠো, দেখো দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত সকাল সকাল এভাবে ডাকছো কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি একবার গোদাম ঘরে এসো, দেখো এখানে একটাও ধানের বস্তা নেই। কি কি বলছো তুমি? হে ভগবান, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। এখন আমি জমিদার বাবুকে ধান কি করে দেব? বিমল তার ঘরের দরজার সামনে মনমরা হয়ে বসে থাকে। আর ঠিক তখনই নায়েব মশাই তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। কি বিমল, সব বস্তা তৈরি তো? এখনই কিন্তু গাড়ি আসবে সব বস্তা নিতে। না নায়েব মশাই,
কাল রাতে আমার সব ধানের বস্তা কেউ চুরি করে নিয়ে গেছে। এখন আমি জমিদার মশাইকে কি করে ধান দেব? এ কি বলছো তুমি বিমল? এইসব কথা শুনলে জমিদার বাবু আবার রেগে না যায়। তুমি চলো আমার সাথে জমিদার বাবুর বাড়িতে, ওনাকে তো সব কথা বলতে হবে। জমিদার বাবু, কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। ওরা আমার সব ধানের বস্তা চুরি করে নিয়ে গেছে। তোমার বাড়িতে চোর এসেছিল নাকি বেশি দামের লোভে সব ধান অন্য কাউকে বিক্রি করে দিয়েছো? না জমিদার বাবু, আমার কথা বিশ্বাস করুন। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বিমল বাজারে সবজি বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চালাতো। হ্যাঁ গো, এইরকম সবজি বিক্রি করে আর কতদিন চলবে বলো? ঘরে তো খাবার প্রায় শেষ হয়ে গেল। আগে তো তাও ধান বিক্রি করে ভালোই টাকা লাভ হতো, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবেই চলে যেত। কিন্তু এখন আমরা কিভাবে সংসার চালাবো তুমিই বলো। সবই তো বুঝতে পেরেছি শিখা, কিন্তু এখন কি করব বলো? এসব কথা বলতে বলতে বিমল তার খাবার থালায় একটু ঘি ঢালতেই তার মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ শিখা, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি পেলে? ঘি। ঘি? ঘি দিয়ে কি করবে তুমি? দেখো শিখা, এখন বাজারে খাঁটি ঘি কেবলমাত্র নামেই আছে, তাই আমি ভাবছি ঘি বিক্রি করব। আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসব, আর তুমি সেই দুধ দিয়ে ঘি বানাবে। তারপর আমি সেই ঘি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করব। তারপর বিমল বাজার থেকে দুধ এনে দেয়, আর বিমলের স্ত্রী শিখা সেই দুধ দিয়ে ঘি বানায়, আর সেই ঘি ছোট ছোট কৌটোয় ভরে দেয়। বিমল সেই কৌটোগুলি ঝুড়িতে ভরে মাথায় নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করার উদ্দেশ্যে। ঘি নেবেন? ঘি একদম খাঁটি ঘি নিয়ে যান, মাত্র 200 টাকা কেজি। ঘি নেবেন? ঘি একদম খাঁটি ঘি নিয়ে যান, মাত্র 200 টাকা কেজি। ও দাদা, এইদিকে আসুন তো একটু। হ্যাঁ দাদা, বলুন কতটা দেব? তা ভাই, তোমার এই ঘি খাঁটি তো? হ্যাঁ দাদা, একদম খাঁটি ঘি, আমার নিজের বাড়িতে বানানো। বাহ বাহ বাহ, বেশ বেশ। তা দাও দেখি, আমাকে তুমি 500 গ্রাম ঘি দাও। এই নিন দাদা। এই নাও তোমার 100 টাকা। ঘি নেবেন? ঘি একদম খাঁটি ঘি নিয়ে যান, মাত্র 200 টাকা কেজি। এই যে দাদা, আমায় 1 কেজি ঘি দেন তো। এই নিন দিদি। এভাবেই একে একে বিমলের সব ঘি বিক্রি হয়ে যায়, আর বিমল বেশ ভালোই লাভ করে। এই দেখো শিখা, আজও অনেক টাকা লাভ হয়েছে। বুঝলে শিখা, এবার আমি ভাবছি গ্রামে একটা ঘির দোকান দেব। কয়েকদিন পর বিমল গ্রামে একটা ঘিয়ের দোকান খোলে, আর ওর বানানো ঘি সারা গ্রামে জনপ্রিয় হয়ে ওঠে। পাশের গ্রাম থেকেও লোকেরা আসতো ওর দোকানে ঘি কিনতে। দাদা, তোমার নাম বিমল না? সেই বিখ্যাত ঘিওয়ালা? হ্যাঁ দাদা, আমি বিমল। আমি পাশের গ্রামেই থাকি। আমাদের গ্রামেও তোমার ঘিয়ের খুব নাম ডাক। তা দাও, আমাকেও 2 কেজি ঘি দাও। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নাও দাদা, তোমার ঘিয়ের টাকা। চলি তবে। কিছুক্ষণ পর বিমলের দোকানে জমিদার বাবু ও নায়েব এসে উপস্থিত হয়। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। তা বিমল, সারা গ্রামে তো তোমার ঘিয়ের খুব নাম ডাক শুনছি গো। সবই আপনার আশীর্বাদ জমিদার বাবু। আচ্ছা বিমল, শোনো, আগামী সোমবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনেক লোকের নিমন্ত্রণ, তাই তুমি 10 কেজি ঘি আমার জন্য তৈরি করো। কাল সকালে আমার লোক তোমার বাড়ি থেকে ঘি নিয়ে আসবে, আর তোমার ঘিয়ের দামও দিয়ে আসবে। ঠিক আছে জমিদার বাবু। এই বলে জমিদার বাবু চলে যায়, আর বিমলও তার দোকান বন্ধ করে এক গোয়ালার কাছে যায়। নিমাইদা, আজ আমার 20 কেজি দুধ লাগবে। বাবা, এত দুধ দিয়ে তুমি কি করবা? এই তো সকালেই 20 কেজি দুধ নিয়ে গেলা, আবার 20 কেজি লাগবো? হ্যাঁ গো নিমাইদা,
আজ একটা বড় অর্ডার পেয়েছি, তাই বেশি দুধ লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি বিকেলে তোমার বাড়িতে দুধ পাঠায় দেব। আচ্ছা ঠিক আছে। শিখা, শিখা, কোথায় গেলে? এই তো। কি ব্যাপার, আজ দোকান বন্ধ করে এত তাড়াতাড়ি চলে আসলে? জানো শিখা, আজ একটা অনেক বড় অর্ডার পেয়েছি। জমিদার বাবুর বাড়ি কাল 10 কেজি ঘি পাঠাতে হবে। আমি দুধ বলে এসেছি, বিকেলে দিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে রাখো, আজই সব ঘি বানাতে হবে। বিকেলে গোয়ালা এসে 20 কেজি দুধ দিয়ে যায়, আর বিমল ও বিমলের স্ত্রী শিখা দুজনে মিলে ঘি বানাতে শুরু করে। ঘি তৈরি হয়ে গেলে তারা সেই ঘি 2টি বালতিতে রেখে দেয়। যাক, সব কাজ শেষ হলো। এবার কাল সকালে জমিদার বাবুর লোক এসে ঘি নিয়ে যাবে। চলো আমরা শুয়ে পড়ি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। পরের দিন সকালে শিখা ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়, আর দেখে সেখানে একটা ঘিয়ের বালতিও নেই। এই দেখে শিখা তাড়াতাড়ি বিমলকে ডাক দেয় আর বলে, কি গো, দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সব ঘিয়ের বালতি চুরি হয়ে গেছে, দেখো। সে কি, এ তুমি কি বলছো? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। হে ওপরবালা, আমার সাথে বারবার এটাই কেন হচ্ছে? শোনো, তুমি আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি জমিদার বাবুর বাড়ি যাও আর ওনাকে গিয়ে সব কথা খুলে বলো। হ্যাঁ ঠিক বলেছ, আমি এক্ষুনি যাচ্ছি। জমিদার মশাই, আজও আমার ঘি চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? সে কি? আমি যখনই তোমার কাছ থেকে কিছু কিনতে চাই তখনই তোমার কাছ থেকে সেটা চুরি হয়ে যায়। আচ্ছা, তুমি কি আমার কাছে কিছু বিক্রি করতে চাও না? সত্যি করে বলো তো। না না জমিদার বাবু, আমি সত্যি বলছি। অনুষ্ঠান তো কালকে, আপনি আমাকে আজকের দিনটা সময় দিন, কাল সকালে আমি নিজে আপনার বাড়িতে ঘি নিয়ে আসব। ঠিক আছে, আর কাল যদি আমি ঘি না পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। যাও এখন। এরপর বিমল ওখান থেকে একবারে চলে যায় দুধ কিনতে গোয়ালার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আর একটু পরেই তোমার বাড়িতে 20 কেজি দুধ পাঠায় দিচ্ছি। কিছুক্ষণ পর গোয়ালা বিমলের বাড়িতে আবার 20 কেজি দুধ দিয়ে আসে, আর শিখা সেই দুধ দিয়ে ঘি বানায়। ঘি তৈরি হয়ে গেলে সে আবার সব ঘি বালতিতে ঢেলে রাখে। হ্যাঁ গো, ঘি তো তৈরি হয়ে গেছে, কিন্তু আবার যদি কাল রাতের মতো কেউ ঘি চুরি করে নিয়ে যায় তবে কি করব আমরা? তুমি কোনো চিন্তা করো না শিখা, সেই সব ব্যবস্থা আমি করে রেখেছি। সেদিন রাতে বিমল ও গ্রামের দুজন লোক বিমলের বাড়ির বাইরে লুকিয়ে থাকে। কিছু সময় পর তারা দেখে দুজন চোর বিমলের ঘরের ভেতর ঢুকছে। পরের দিন সকালে বিমল ঘি নিয়ে জমিদার বাবুর বাড়ি যায়, আর জমিদার বাবুকে বলে, জমিদার বাবু, এই যে আপনার 10 কেজি ঘি। আর জমিদার বাবু, কাল রাতেও আমার বাড়িতে চোর এসেছিল, কিন্তু আমি এবার ওদের ধরে ফেলেছি। তাই নাকি? তা কোথায় ওরা? আজ্ঞে জমিদার বাবু, ওরা বাইরে আছে। চলো তো দেখি। এরপর জমিদার বাবু ওই চোরদের কাছে জিজ্ঞেস করে, কিরে, তোদের নাম কি? কোন গ্রামে থাকিস তোরা? আর বিমলের বাড়িতে রোজ রোজ চুরি করছিলি কেন? আগে জমিদার বাবু, আমার নাম জগা, আর ও হলো কালু। আমরা ওই পূব গায়ে থাকি। আমাদের নায়েব মশাই বলেছিলেন যে বিমলের বাড়িতে চুরি করতে, তাই আমরা চুরি করেছি। আমাকে আপনি ছেড়ে দিন জমিদার বাবু। কি? নায়েব মশাই বলেছিলেন? এই কে আছিস? যা তো, নায়েবকে ধরে নিয়ে আয়। তুমি তাহলে বিমলের বাড়ি চুরি করার জন্য লোক পাঠিয়েছিলে? আমাকে আপনি ক্ষমা করে দিন জমিদার বাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা? কোনো ক্ষমা হবে না। আমি পুলিশকে ডাক পাঠিয়েছি। এবার তুমি বাকি জীবনটা গারদেই কাটিও। এরপর পুলিশ এসে নায়েব ও তার দুই সঙ্গীকে ধরে নিয়ে যায়।